গুড ইভিনিং গাইজ। আমরা এখন যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে জারণ বিজারণ, অক্সিডেশন রিডাকশন। এখন অক্সিডেশন রিডাকশন তোমরা মাধ্যমিকে খানিকটা পড়ে এসছো। কি পড়ে এসছো? যে ধরো এ একটা মৌল, সে ইলেকট্রন ছাড়ছে, দিয়ে হচ্ছে এ প্লাস। ঘটনাটা কি? জারণ, রাইট? বি আর একটা মৌল, সে করছে কি ইলেকট্রন গ্রহণ করছে, হচ্ছে কি বি মাইনাস। ঘটনাটা বিজারণ। তোমরা এই পর্যন্ত পড়ে এসছো। এখন আমরা একটু অন্যরকম চিন্তা ভাবনায় যাব। আমি তোমাকে বলবো জারণ সংখ্যা। জারণ সংখ্যাটা কি? বলছে যৌগের মধ্যে উপস্থিত কোনো মৌলের একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে যে অবস্থায় থাকে। তাহলে সংজ্ঞাটা কেমন? সংজ্ঞাটা হচ্ছে যৌগের মধ্যে বা কোনো মৌলের, মানে যৌগের মধ্যে কোনো মৌলের একটি পরমাণু বা মৌলের একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে যে অবস্থায় থাকে। তাহলে যৌগের মধ্যে কোন মৌলের একটি পরমাণু বা শুধু কোন মৌলের একটি পরমাণু, মানে সেটি মৌলিক অবস্থায় থাকে, ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে যে অবস্থায় থাকে সেটাকে বলা হচ্ছে তার জারণ স্তর। যেমন ধরো এক্ষেত্রে এটা শুধু একটা মৌল, তাহলে মৌলের একটা পরমাণু এখানে রয়েছে, সে করছে কি এখানে ইলেকট্রন বর্জন করছে। ইলেকট্রন বর্জন করে কি অবস্থায় রইল? এর কি অবস্থা হলো? এইটা। সুতরাং এই অবস্থায় এর জারণ স্তর হলো কত? দিস প্লাস। এক্ষেত্রে কি হলো? ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। সুতরাং তার জারণ স্তর হলো কোনটা? বি এর এখন জারণ স্তর কোনটা? এইটা। তো জারণ সংখ্যা কাকে বলে? না, আমি বলেছিলাম যৌগের মধ্যে কোনো মৌলের একটি পরমাণু বা মৌলের একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে যে অবস্থায় থাকে, ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে যে অবস্থায় থাকে তাকে তার জারণ স্তর বলে। তাহলে এই ক্ষেত্রে এর জারণ স্তর এইটা, বি এর জারণ স্তর হচ্ছে এইটা। কখনো ভাববে না যে বিজারণ স্তর, কথাটা একটাই থাকবে, জারণ স্তর। জারণ সংখ্যা কাকে বলে? না, জারণ স্তরকে যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে জারণ সংখ্যা কাকে বলে? না, জারণ স্তরকে যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই ক্ষেত্রে এর জারণ সংখ্যা কত বলবো? প্লাস। তো কটা আছে? প্লাস একটা। সুতরাং এর জারণ সংখ্যা হবে +1, রাইট? এখানে বি এর জারণ স্তর কত? মাইনাস। কটা মাইনাস? একটা মাইনাস। সুতরাং এর জারণ স্তর বলবো -1। তাহলে এর জারণ স্তর হচ্ছে +1, এর জারণ স্তর হচ্ছে কত? -1, রাইট? আরেকটি কথা মনে রাখ, মুক্ত অবস্থায় কোন মৌলের জারণ সংখ্যা হয় 0। মুক্ত অবস্থায় কোন মৌলের জারণ সংখ্যা 0। সুতরাং এটা যদি মুক্ত অবস্থায় মৌলটা থাকে, তার জারণ স্তরকে বা তার জারণ সংখ্যাকে আমি কি লিখবো? 0 লিখবো তার মাথাতে। তাহলে এইবার এই প্রসেসটা কি? জারণ। তাহলে এর জারণ সংখ্যা কত হলো? +1। তাহলে খেয়াল করে দেখো, ছিল 0, সেখান থেকে কি হলো? +1 হলো। তার মানে কি? জারণ সংখ্যা বাড়লো। তার মানে হলো এইটা প্রসেসটা কি? জারণ।
সুতরাং আমরা কনসেপ্টে কোথায় ঢুকলাম? জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ, রাইট? তাহলে প্রসেসটা আমার চলে এলো শেষ পর্যন্ত একটা জায়গায়, যে জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ সংখ্যার বৃদ্ধি সমান জারণ। জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, বিয়ের মাথায় ছিল মুক্ত অবস্থায় জারণ সংখ্যার মান ছিল 0। এখন বিয়ের মাথায় জারণ সংখ্যা কত হয়েছে? -1। তাহলে কত হলো? 0 থেকে -1। তাহলে বিয়ের জারণ সংখ্যা বাড়লো না কমলো? কমলো। প্রসেসটা কি? বিজারণ। সুতরাং আমি এক্ষেত্রে বলবো জারণ সংখ্যার হ্রাস সমান হচ্ছে বিজারণ। তাহলে যখনই কোনো রিয়াকশন দেখবো সেখানে আমি বুঝে নিতে পারবো কার জারণ ঘটেছে, কার বিজারণ ঘটেছে। আমি আরো পরিষ্কার ভাবে ওটা ব্যাখ্যা করব, তোমরা নিজেরা পরিষ্কার বুঝতে পারবে। এইবার দেখো, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি জারণ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা কত হবে, এগুলো আমি বুঝবো কি করে? রাইট, দেখো আমি কতগুলো তোমাকে সহজ প্রসেস বলছি, যে কতগুলো স্ট্যান্ডার্ড মৌলের জারণ সংখ্যার স্ট্যান্ডার্ড মান, আর জারণ সংখ্যার যৌগের ভিতরে কোনো একটা মৌলের ডেভেলপমেন্টের কারণটা কি। ধরো আমি বলছি মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ সংখ্যা হয় 0, এটাই বা কেন বললাম? তাহলে যৌগের মধ্যে কোনো মৌলের জারণ সংখ্যা তৈরি হবে, মুক্ত অবস্থায় মৌলের জারণ সংখ্যা 0, এর প্রাথমিক ধ্যান ধারণাটা এলো কোত্থেকে? দেখো, ধরো আমি বলছি এখানে আছে Cl2, তাহলে এটা কি মৌল? তাহলে এর জারণ সংখ্যা, দুটো পরমাণু রয়েছে, প্রত্যেকটা পরমাণু জারণ সংখ্যা 0। কেন না? কারণ ক্লোরিন ক্লোরিন এই যে দুটো মৌলের পরমাণু একই, সুতরাং এরা তো সমযোজী বন্ধন দিয়ে আবদ্ধ ছিল। তোমরা মাধ্যমিকে হলেও ইলেকট্রোনেগেটিভিটি পড়েছো, খেয়াল করে দেখো নে, যেহেতু দুটো মৌলের পরমাণু একই, তাহলে ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টানার প্রবণতা দুজনের কি সমান। তাহলে দুজনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0, যার জন্য বন্ধনে ইলেকট্রন জোড় কোনো দিকে সরে যাবে না, যার জন্য এদের ক্ষেত্রে কোনো মৌলের কোনো পরমাণুটাই তোমার হচ্ছে কোনো চার্জ পাবে না, যার জন্য এদের ভেতরে অবস্থিত দুটো মৌলের পরমাণু জারণ সংখ্যা 0। কিন্তু যখন যৌগ অবস্থায় থাকবে, ধরো আমি বলছি সে HCl, কথাই বলছি, দুটো ভিন্ন মৌলের পরমাণু দিয়ে যৌগ তৈরি হয়েছে, তাহলে মধ্যেখানে ইলেকট্রন জোড় ছিল। যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার জন্য ক্লোরিন কি করছে? ক্লোরিন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখছে। তাহলে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রাখার জন্য এ পাচ্ছে ডেল্টা মাইনাস, আমরা কনসেপচুয়ালি আমরা ধরে নিই এ পাচ্ছে -1, তাহলে এ পাবে কত? +1। তাহলে এই জারণ সংখ্যার ডেভেলপমেন্টটা হয় যখন যৌগের মধ্যে মৌলের পরমাণুগুলো ভিন্ন হয়, তখন তাদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকার জন্য যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে ইলেকট্রন জোড়টা একটু বেশি ঘেঁষে থাকে, যার জন্য সে পায় মাইনাস। এবার এর মানগুলো বার করার একটা প্রসেস আমি তোমাকে বলে দিই। একটা সহজ টেকনিক হলো এইটা, যে আমি কতগুলো স্ট্যান্ডার্ড ভ্যালু দিচ্ছি। স্ট্যান্ডার্ড ভ্যালু মানে কি? ধরো হাইড্রোজেন, জেনারেলি কি হয়? এর যোজ্যতা কত? 1, এর যোজ্যতা 1। কিন্তু জেনারেলি হাইড্রোজেন কি হয়? ইলেকট্রন রিলিজ করে H+ এ পরিণত হয়, বেশিরভাগটাই ধাতু ধর্ম বর্তমান, যার জন্য স্ট্যান্ডার্ড মান ধরে নেওয়া হয়েছে +1। ব্যতিক্রম আমি দেখাবো। সোডিয়াম, এর যোজ্যতা কত? 1, কিন্তু সোডিয়াম কি মেটাল, তাহলে মেটাল যখন ওর ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি, যার জন্য ওর স্ট্যান্ডার্ড ভ্যালু হবে +1। সে পটাশিয়াম, সেও ধাতু, তার যোজ্যতা 1, তারও ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি, যার জন্য +1। ক্যালসিয়াম, সে হচ্ছে +2। তারপরে ধরো তোমার হচ্ছে গিয়ে অক্সিজেন, একে অধাতু, এই অধাতু যোজ্যতা 2, তারপরে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, যার জন্য স্ট্যান্ডার্ড মান ধরবো -2। ক্লোরিন অধাতু, যোজ্যতা 1, কিন্তু স্ট্যান্ডার্ড মান হবে -1। সেরকম ফ্লুরিন,
ব্রোমিন, আয়োডিন, এগুলো মোটামুটি হচ্ছে কি স্ট্যান্ডার্ড ভ্যালু। ব্যতিক্রম আছে, সব ব্যতিক্রম আমি দেখাবো। এখন এইগুলো স্ট্যান্ডার্ড ভ্যালুগুলোর প্রয়োজনীয়তা কোথায়? ওই যে আমি বলছিলাম না, কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের জারণ সংখ্যার মান কত হবে এটা বার করবো কি করে? কারণ আমি তো তোমাকে শিখিয়েই দিয়েছি যে জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে তার জারণ ঘটবে, জারণ সংখ্যা কমলে বিজারণ ঘটবে। তাহলে বাঁদিকে কোনো একটা কম্পাউন্ড ছিল, সেই কম্পাউন্ডের মধ্যে একটা মৌলের জারণ সংখ্যা কত সেটা না বার করতে পারলে, আমি তার জারণ সংখ্যা যদি জানতে না পারি, ডান দিকে সে তার জারণ সংখ্যাও যদি জানতে না পারি, তাহলে জারণ বা বিজারণ হলো কিনা বুঝবো কি করে? তাহলে আগে দরকার যৌগের মধ্যে কি করে মৌলের জারণ সংখ্যা বার করতে হয় তার টেকনিক। ধরো আমি বলছি জারণ সংখ্যা কিন্তু বার করবো সর্বদাই একটা পরমাণু, রাইট? ধরো আমি তোমাকে বললাম KMnO4, আমি এখানে স্টার মেরে দিলাম এইটা KMnO4, স্টার মেরে দিয়েছি, এর মাথায় মানে কি জারণ সংখ্যাটা বার করতে হবে। কান খুলে শুনে রেখে দাও, যেহেতু এটা যৌগিক অণু, এর মাথায় কিছু নেই মানে চার্জ হচ্ছে 0, তার মানে উপাদান মৌলগুলোর জারণ সংখ্যার যোগফল হবে 0। তাহলে যেটা বার করতে দিয়েছে আমি ধরে নিচ্ছি তার জারণ সংখ্যার মান কত, x। তাহলে এখানে কত, +1 + x -8, দ্যাট ইকুয়াল টু, যেহেতু যৌগিক অণু তার মাথায় চার্জ কত, 0, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত, +7। সুতরাং আমি বলবো এই যৌগের মধ্যে Mn এর জারণ সংখ্যার মান হচ্ছে গিয়ে কত, +1 +7, রাইট? তাহলে নিয়ম হচ্ছে এইভাবে বার করা। এবার ধরো আমি বলছি K2Cr2O7, K2Cr2O7, K2Cr2O7 এর কেমন করে বার করব? আমি সবসময় বলেছি জারণ সংখ্যা বার করবো কিন্তু সর্বদাই কি একটা মৌলের পরমাণু। ধরো K2Cr2O7, এখানে আমি Cr এর বার করতে বলেছি। Cr মানে কটা, কটা Cr? একটার কিন্তু। তাহলে হিসেব করো, তাহলে টোটাল এটা হচ্ছে যৌগিক অণু, তার মাথায় চার্জ কত, 0। তাহলে উপাদান মৌলগুলো জারণ সংখ্যার যোগফল হবে 0। তাহলে নিশ্চিত হই এখানে হিসেব করো +2x, কারণ এক একটা ক্রোমিয়ামের হচ্ছে x করে, দুটোর কত, +2x -14, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে, 2x -12 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত, +6। তার মানে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। এইটা লেখা মানেই কিন্তু আমি বুঝে গেলাম যে ওই ক্রোমিয়ামের একটি পরমাণু জারণ সংখ্যা হচ্ছে +6, রাইট? বেশ, এইবার দেখো বলছে একটা মৌলের জারণ সংখ্যা সর্বদাই কি ফিক্সড হতে পারে? আমি বললাম না, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে একটা মৌলের জারণ সংখ্যা কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে, কখনো ফ্র্যাকশন হতে পারে। ধরো আমি এক্সাম্পল দিচ্ছি অক্সিজেন, আমি বলছি H2O, তার যা জারণ সংখ্যা বার করবে তাকে তোমার অজানা ধরতে হবে এবং অন্যটাকে জানা ধরতে হবে। H2A অক্সিজেনের বার করো, F2O এখানেও অক্সিজেনের বার করো, KO2 এর নাম হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। এটা সম্পর্কে আমি 2-4টে কথা বলে নিই। সুপার অক্সাইড মানে হচ্ছে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণে অক্সিজেন আছে। এই সুপার অক্সাইড গুলো কেমন হয়, O2 মাথায় মাইনাস, O2 মাথায় মাইনাস, এইগুলো পরপর যুক্ত হয়ে মধ্যেখানে যে ইন্টারস্টিস বা হচ্ছে মধ্যেখানে যে গর্তটা তৈরি করে, সেই গর্তটার মধ্যে এই ক্যাটায়নটা ঢুকে থাকে। অর্থাৎ O2 অ্যানায়ন গুলো পরপর যুক্ত হয়ে মধ্যেখানে যে গর্তটা তৈরি করলো তার মধ্যেই K+ আটকে থাকে। যেমন আমি বলছি সোডিয়াম কিন্তু কখনো সুপার অক্সাইড করে না, কারণ O2- আয়নগুলো এরা যুক্ত হয়ে যে গর্তটা তৈরি করছে, এই গর্তের একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজটা সোডিয়াম আয়ন তার তুলনায় কি অনেকটা ছোট, যার জন্য এই গর্তটার মধ্যেও ফিট করে না।
র্যাটলিং বলা হয়, মানে ইঁদুর যেমন গর্তে ঢোকে বেরোয় সেরকম হয়ে যায়, যার জন্য সোডিয়াম কখনো সুপার অক্সাইড তৈরি করে না। হয়রাস পটাশিয়াম তার থেকে সাইজটা একটু বড়, যার জন্য পটাশিয়াম আয়ন এই গর্তটার মধ্যে ফিট করে। বেশ, আমার দেখো, আমার প্রশ্নটা ছিল একই মৌলের জারণ সংখ্যা কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো ফ্র্যাকশন, হিসেব করছি। দেখো এই যে যৌগটা, এখানে অক্সিজেনের বার করতে হবে, তা যার বার করতে হবে আমি বলেছিলাম কত, তাকে ধরেছিলাম কত, আননোন, দ্যাট ইজ এক্স। তাহলে বাকি দুটো আছে যারা, তাদেরকে আমি নম ধরতে হয়েছে। তাহলে এক একটা হাইড্রোজেনে কত করে, +1 করে কত হচ্ছে, +2। অ্যাজ এ হোল গোটা মলিকুলটার মাথায় জারণ সংখ্যার যোগফল কত, 0, দ্যাট উইল বি 0। তাহলে x ইকুয়াল টু কত বেরোলো, -2। তাহলে এর ক্ষেত্রে অক্সিজেনের মাথায় জারণ সংখ্যা হচ্ছে -2। আবার দেখো F2, এই যে যৌগটা ফ্লোরিন মনোক্সাইড, এই যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যাটা বার করতে হবে। সে ধরো x, তাহলে এক একটা অক্সিজেনে কত করে আমি জানি না, x। আর এক একটা ফ্লোরিনের কত, -1 করে। তাহলে x -2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত, +2। তাহলে এক্ষেত্রে দেখা গেল অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে +2, রাইট? তুমি বলবে স্যার এখানে এরকম ধরলেন কেন? কারণ দেখো, ইলেকট্রোনেগেটিভিটি নিশ্চিত জানো, সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল কে, ফ্লোরিন। তাহলে ফ্লোরিন আর অক্সিজেনের মধ্যে যদি সমযোজী বন্ধন তৈরি করে, তাহলে বন্ধনে ইলেকট্রন জোটটা কার দিকে সরে থাকবে, নিশ্চয়ই ফ্লোরিনের দিকে সরে থাকবে। তাহলে ফ্লোরিন যদি মাইনাস পায়, তাহলে অক্সিজেন কি পাবে, প্লাস পাবে, রাইট? বেশ, হলো এটা। এই ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি কত, এক একটা অক্সিজেনের কত হবে, x করে, কারণ বার করতে হবে সবসময় একটা পরমাণু। পটাশিয়ামের কত, +1 + 2x, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত, -1। সুতরাং এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। সুতরাং আমরা বলতে পারি একই মৌলে জারণ সংখ্যা কখনো হচ্ছে গিয়ে নেগেটিভ, কখনো পজিটিভ, কখনো ফ্র্যাকশন, রাইট? বেশ, এইবার দেখো, তোমাকে আমি খানিক আগে বলেছিলাম যে জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ, আর জারণ সংখ্যার হ্রাস মানে বিজারণ, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে আমি একটা রিয়াকশন দেব, তোমরা তো জানো কি হাইড্রোজেন সর্বদা বিজারক হিসেবে কাজ করে, রাইট? কিন্তু আমি যদি বলি দেখাও হাইড্রোজেন জারক হিসেবে কাজ করে, কারণ বলেছিলাম তো কেমিস্ট্রিতে যেগুলো হচ্ছে গিয়ে এক্সেপশন সেইগুলি তোমাকে লক্ষ্য রাখতে হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, Na+H2 তৈরি করছে 2NH। আমি বললাম দেখাও হাইড্রোজেন জারক। হাইড্রোজেন জারক, তার মানে হাইড্রোজেনকে নিজেকে বিজারিত হতে হবে। খেয়াল করে দেখো, তুমি যদি এই যৌগটার ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা বার করো, তাহলে সোডিয়ামের কত, +1। তাহলে যার বার করতে হবে তাকে তো অজানা ধরতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন হচ্ছে +x, দ্যাট ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত, -1। তাহলে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। আর বাঁদিকে হাইড্রোজেন কি ছিল, মুক্ত অবস্থায় ছিল। তো যেমন মুক্ত অবস্থায় ছিল তখন তার জারণ সংখ্যার মান কত, 0। তাহলে খেয়াল করে দেখো, এইখান থেকে এখানে গেছে, তারপরে জারণ সংখ্যার কি ঘটেছে, হ্রাস ঘটেছে। জারণ সংখ্যার হ্রাস, তার মানে ঘটনাটা কি, এই প্রসেসটা কি, হাইড্রোজেন থেকে H- হচ্ছে, এই প্রসেসটা হলো বিজারণ। তাহলে যার বিজারণ ঘটলো কার, হাইড্রোজেনের বিজারণ ঘটলো। যার বিজারণ ঘটে সে কে, জারক। তাহলে হাইড্রোজেন এখানে জারক। সুতরাং আমি যদি প্রশ্ন করি দেখাও হাইড্রোজেন সহযোগে জারণ ক্রিয়া ঘটা সম্ভব, তার মানে হাইড্রোজেন জারক হিসেবে কাজ করছে, এটা তোমাকে দেখাতে হবে। তুমি এক্সাম্পল দিয়ে ইজিলি তুমি দেখিয়ে দিতে পারবে যে হাইড্রোজেন হলো কে, জারক, এই প্রসেস। সিমিলারলি অক্সিজেন হচ্ছে গিয়ে জারক, এটা তোমরা সবাই জানো। কিন্তু আমি তোমাকে বললাম দেখাও অক্সিজেন বিজারক, তাহলে এক্সেপশন, সুতরাং এটা মনে রাখতে হবে।
তাহলে এখানে আরেকটা জিনিস তোমার সামনে আমি প্রমাণ করে দিলাম, যে কোনো ধাতব হাইড্রাইড মানে ধাতুর সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকলে যে যৌগ হয় ধাতব হাইড্রাইড, যে কোনো ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় -1, রাইট? এবার দেখো, তাহলে অক্সিজেন বিজারক হিসেবে কাজ করে দেখাতে হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিয়েছি, ফ্লোরিন মনোক্সাইড তৈরি হয়েছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা বার করতে হলে হচ্ছে কত? দিস ইজ +2, কারণ বলেছিলাম যা বার করবে তাকে অচেনা ধরবে। এখানে অক্সিজেন কত ছিল? 0, মুক্ত অবস্থায় ছিল। তাহলে এখান থেকে এখানে গেছে, ঘটনাটা কি? জারণ। তাহলে যার জারণ ঘটে সে কে? সে তো বিজারক। সুতরাং আমি এই এক্সাম্পল থেকে আমি বলতে পারি যে অক্সিজেন হচ্ছে গিয়ে তোমার বিজারক হিসেবে কাজ করছে, রাইট? এবার দেখো, যোজ্যতা জারণ সংখ্যার মধ্যে কয়েকটা পার্থক্য। যোজ্যতা কাকে বলে? যে কোনো মৌল একটা পরমাণু যতগুলো H পরমাণুর সঙ্গে যুক্ত থাকে সেটা তার যোজ্যতা। আর জারণ সংখ্যা সংজ্ঞা তো বলেইছি যে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে যে অবস্থায় থাকে তা সেটা জারণ স্তর, যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় জারণ সংখ্যা। তাহলে সংজ্ঞা দিয়ে একটা পার্থক্য হলো। আরেকটা কি? যোজ্যতা সর্বদাই ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, কিন্তু জারণ সংখ্যা কি হচ্ছে? ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ভগ্নাংশ হতে পারে। বেশ, এইবার এসো, এতক্ষণ যেগুলো করলাম নর্মাল ব্যাপারগুলো করলাম। আমি কতগুলো যৌগ দেখাবো, সেই যৌগের মধ্যে তোমাকে তাদের জারণ সংখ্যাগুলো বার করতে বলবো। যেমন ধরো আমি বলছি Na2S2O3, এখানে স্টার মেরেছি। কি করে বার করবে? ভেরি সিম্পল প্রসেস। কিরকম? এক একটা সোডিয়ামের +1 করে +2 বার করতে দিয়েছি, S এর মানে 2x, কারণ একটা পরমাণু বার করবো। -6 = 0, x = কত হচ্ছে? +2। কোনো অসুবিধা নেই। আমি বলছি H2O2, নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। H2O2 নাম হাইড্রোজেন পারঅক্সাইড। এই পারঅক্সাইডের নামকরণের একটা সার্থকতাটা কোথায়? পারঅক্সাইড মানেই হলো that is OO linkage is present inside the molecule. OO linkage is present. আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? আমি বলেছিলাম তোমাকে সবসময় বার করবে কটা পরমাণু? একটা পরমাণু। তাহলে বার করতে বলেছি এটা। তাহলে হাইড্রোজেনের একটার হচ্ছে +1 করে, দুটোর হচ্ছে +2। তাহলে একটা অক্সিজেনের কত? x করে, দুটোর কত? +2x = 0, x = কত? -1। যেহেতু কম্পাউন্ডটা পারঅক্সাইড, তাহলে সেখানে ও লিঙ্কেজ বর্তমান, সেখানে এরও হচ্ছে গিয়ে -1, এরও -1। তাহলে এরও জারণ সংখ্যা -1, এরও জারণ সংখ্যা -1। এবার একটা জিনিস বোঝা গেল যে পারঅক্সাইড যৌগের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1। বেশ, এইবার দেখো আরেকটি যৌগ, ধরো CrO5। আমি বললাম এই যৌগটার ক্রোমিয়ামের জারণ সংখ্যা বার করো। এইটা বলার আগে আরেকটা কথা বলে নিই, একটা মৌলের ম্যাক্সিমাম জারণ সংখ্যা কত হতে পারে আর মিনিমাম কত হতে পারে, তার একটা বিষয়টা বোঝা দরকার। ধরো আমি বললাম নাইট্রোজেন, এর ম্যাক্সিমাম জারণ সংখ্যা কত হতে পারে? ম্যাক্সিমাম জারণ সংখ্যা মানে হলো তার বাইরের কক্ষে ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন রয়েছে সে তো তার বেশি ছাড়তে পারবে না, যার জন্য তার যোজক ইলেকট্রনগুলো যতগুলো রয়েছে সেইগুলো ছাড়তে পারবে, এবং তার মানে তার জারণ সংখ্যা হবে তার যোজক ইলেকট্রনের সংখ্যার প্লাস। নাইট্রোজেন পরমাণু ক্রমাঙ্ক কত? 7। তুমি সিম্পল ভাবেই যদি ধরো
তাহলে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন হচ্ছে 2+5। নাইট্রোজেনের বাইরে কক্ষে ইলেকট্রন রয়েছে কটা? 5টা। তাহলে আমি কি বললাম, ম্যাক্সিমাম ওই 5টাই ছাড়তে পারে। তার মানে নাইট্রোজেনের ম্যাক্সিমাম জারণ সংখ্যা কত হতে পারে? যেহেতু ছাড়তে পারে, যার জন্য সেটা হবে +5। মিনিমাম কত হতে পারে? মিনিমাম মানে বাকি কটা নিলে 8টা হবে, কারণ 8টার বেশি তো কেউ ইলেকট্রন রাখতে পারে না। আছে 5টা, নিতে পারে কটা? 3টে। যেহেতু নিচ্ছে তার মানে কি মাইনাস। তাহলে মিনিমাম হবে মিনিমাম -3। ঠিক সেই একইভাবে কোন মৌলের ম্যাক্সিমাম জারণ সংখ্যা কত হবে, মিনিমাম জারণ সংখ্যা কত হবে, সাধারণ মৌলের বলছি, কত হবে, সেইগুলো হচ্ছে গিয়ে বিচার করব এইভাবে, ম্যাক্সিমাম মিনিমাম। এইবার দেখো, তোমাকে এখানে একটা আমি প্রশ্ন রেখেছি, CrO5 যৌগ, এই CrO5 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? আমি তোমার স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাজ করতে চাইলাম। স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাজ করতে গেলে x - 10 = 0, x = +10। তুমি আমাকে বললে স্যার ওর হচ্ছে +10। আচ্ছা, কোন মৌলের বাইরে কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে কি? থাকতে পারে না। তাহলে এখানে +10 যেটা বলছি সেটা নিশ্চয়ই ঠিক নয়। তাহলে কি বলছে? আমার বোঝার একটা জায়গা রয়েছে যে এখানে যে এত বেশি অক্সিজেন পরমাণু রয়েছে, তাদের মধ্যে আমি মনে করি দুটো অক্সিজেন পরমাণু পারক্সি বন্ধনীতে আছে। পারক্সি মানে কি? ও বন্ধনীতে আছে। আর ও বন্ধনীতে থাকলেই দুটো অক্সিজেন পরমাণু জারণ সংখ্যা কত করে হয়, মানে প্রত্যেকটার কত করে হয়? -1 করে হয়। তাহলে আমি যদি মনে করি যে দুটি ও পরমাণু পারক্সি বন্ধনীতে আছে, এই বন্ধনীতে রয়েছে, তা দুজনের কত করে হবে? -1 করে হবে। তাহলে 5টার মধ্যে দুটো পারক্সি বন্ধনীতে রয়েছে, তাহলে বাকি কটা? বাকি 3টে স্বাভাবিক অবস্থায় রয়েছে। তাহলে এবার হিসেব করো, ক্রোমিয়ামের x ধরো, তাহলে হচ্ছে 3টের হচ্ছে 3 × 2 মাইনাস, তাহলে এর -1 এর -1, -2 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 8 +8। আচ্ছা, +8। তার মানে বাইরে কক্ষে ইলেকট্রন কটা ছিল? 8টা। 8টা ইলেকট্রন বাইরে কক্ষে কারা রাখে? নিষ্ক্রিয় মৌল। ক্রোমিয়াম কি নিষ্ক্রিয় মৌল নাকি? সুতরাং এর জারণ সংখ্যা +8 হবে, এটা ভাবা ঠিক নয়। সুতরাং এখানেও কিছু একটু অসুবিধা রয়ে গিয়েছে। তখন বলো এটা কি হতে পারে? না, একমাত্র হতে পারে 5টার মধ্যে দুটোকে পারক্সিতে ধরেছিলাম, আরো দুটোকে পারক্সিতে ধরো, তারপরে স্বাভাবিক অক্সিজেন পরমাণু একটা, আর বাকি 4টের মধ্যে ওরা দুটো পারক্সি বন্ধনী তৈরি করে আছে। তাতে যদি তুমি এগো, তাহলে সেখানে তুমি দেখতে পাবে এর যে জারণ সংখ্যার মানটা, তাহলে x মাইনাস 4টে পারক্সিতে আছে -4, স্বাভাবিক অবস্থায় রয়েছে একটা -2 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত? +6। একটা জায়গায় পৌঁছানো গেল যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এই যৌগের ক্ষেত্রে কত? +6। সুতরাং তুমি খেয়াল করে দেখো যে এই যে CrO5 যৌগ, এই CrO5 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত বেরোলো? নিশ্চিত কত বেরোলো? +6। গঠনটা কেমন হবে? গঠনটা তার মানে নিশ্চয়ই এরকম হতে হবে, প্রজাপতির মতো এইরকম গঠন হতে হবে, কারণ এই দুজনে এ পারক্সাইড এ স্বাভাবিক। সুতরাং CrO5 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে গিয়ে +6। নেক্সট, এইবার দেখো আয়নের ভিতরে কোনো একটা মৌলের জারণ সংখ্যা, আয়নের ভিতর খেয়াল করে দেখো, ধরো H2O3 2-, আমি এখানে স্টার মেরেছি মানে কার ওপর? সালফারের ওপর। তার মানে সালফারে জারণ সংখ্যা বার করতে হবে আয়নে। আচ্ছা, আগে আমি করছিলাম কি না, ভেতরে উপস্থিত মৌলগুলো জারণ সংখ্যা যোগফল ইকুয়াল টু কি করছিলাম? 0। কোন ক্ষেত্রে? না, যখন একটা যৌগ সুস্থিত যৌগে
যৌগের অণুকে ব্যবহার করছিলাম। যৌগিক অণু মানে তার মাথায় তো আধান ছিল না, জিরো ছিল, যার জন্য যোগফল জিরো করেছিল। এখন যেহেতু এদের আধান রয়েছে, তাহলে স্বাভাবিক নিয়মেই তাদের উপাদান মৌলগুলো জারণ সংখ্যার যোগফল ইকুয়াল টু কি করে দেবো না, মাথায় যেটা চার্জ হয়েছে সেটা করে দেবো। তাহলে হিসেব করবো, এখানে কত প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু কত মাইনাস 2, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে নিশ্চয়ই প্লাস 2। তাহলে আয়নগুলোর ভেতরেও কোনো কোনো মৌলের জারণ সংখ্যা কত হতে পারে সেইগুলো আমি তোমাকে হিসেব করে দেখাতে পারি। এইবার দেখো